বন্ধুরা, সারা রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকারের ক্যাম্প। রাজ্যে এমনও ব্যক্তি রয়েছেন যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি। তারা হয়তো ভাবছেন যে এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিও। কিভাবে আপনারা ফর্ম তুলবেন, কোথা থেকে ফর্ম পাবেন, কিভাবে ফর্ম আপনারা ফিল আপ করবেন, ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও কী ডকুমেন্ট দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন বা ফর্মের সাথে কী ডকুমেন্ট দেবেন সেটা জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের নতুন ফর্ম, যে ফর্মটা আপনারা দুয়ারে সরকারি ক্যাম্প থেকে পাবেন। তো আমি আপনাদের বলে দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্মটি আপনারা দুয়ারে সরকারের যে কাউন্টার থেকে তুলবেন সেই কাউন্টারেই কিন্তু আপনাদের জমা দিতে হবে। আর একটা সাজেশন আপনাদেরকে দিচ্ছি, মানুষ মাত্রই ভুল করে। ফর্মটা ফিল আপ করতে যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় তার জন্য অনুরোধ করব, ফর্মটিকে আপনি প্রথমে জেরক্স করে নেবেন। জেরক্স করে সেই জেরক্স ফর্মে আপনি ফিল আপ করবেন, তারপর অরিজিনাল ফর্মে আপনারা ফিল আপ করবেন দেখে দেখে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাদেরকে একটি কালার ফটো লাগাতে হবে, স্ট্যাম্প সাইজের ফটো। এখানে লিখে দেওয়া আছে স্ট্যাম্প সাইজের কালার ফটো, বর্তমানকার তোলা ফটোটা লাগাবেন। তারপর এখানে আপনার নাম লিখবেন, ইংরেজি বড় অক্ষরে এখানে নামটা লিখে দেবেন ক্যাপিটাল লেটারে। তারপর পটসা অনুযায়ী আপনার নাম বাংলায়, আপনার জমির খতিয়ানে কি নাম রয়েছে বাংলাতে সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপর রয়েছে এখানে বাসস্থানের ঠিকানা, আপনি গ্রাম আপনার নাম এখানে লিখবেন, গ্রামের নাম। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন, পোস্ট অফিস কি সেটা লিখবেন, ব্লক কোন ব্লকের আন্ডারে আপনি বসবাস করেন সেটা লিখবেন, থানা কি সেটা লিখবেন, জেলা কি সেটা লিখবেন এবং পিনকোডটি এখানে লিখে দেবেন। তারপর এরপর হচ্ছে জন্ম তারিখটা এখানে ডেট মাস ইয়ারে আপনি লিখবেন। তারপর 1/1/2025 আপনার বয়স কত হবে সেটা এখানে লিখে দেবেন। তারপর আপনি পুরুষ না মহিলা সেটা লিখবেন। এরপর রয়েছে শ্রেণী, আপনি কি এসসি না এসটি না ওবিসি সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আপনার কৃষকের ধরন, আপনি কি জমির মালিক রয়েছেন না বর্গা নিচ্ছেন না পাট্টাদার নিচ্ছেন, কি ধরনের কৃষক সেটা আপনি এখানে লিখে দেবেন বা টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন, কোন মোবাইল নাম্বারটা এখানে বলে দেওয়া রয়েছে। দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে বা ব্যাংকের পাসবই যেটা দেওয়া আছে সেটা এখানে ভরিয়ে দেবেন। তারপর অন্য যদি কোনো নাম্বার থাকে তাহলে এটাও ভরিয়ে দিতে পারেন এখানে। তারপর হচ্ছে আধার কার্ডের নাম্বার আবশ্যিক, আধার কার্ডের নাম্বারটি এখানে অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে ভোটার কার্ডের নাম্বার এখানে আবশ্যিক, ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে কৃষি জমির তথ্য। কৃষি জমির তথ্য এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, যে এমন নয় যে যে জায়গায় আপনি বসবাস করতেছেন সেই জায়গায় আপনার জমি থাকতে হবে। আপনি এক জায়গায় থাকলেও হবে, আবার জমি আরেক জায়গায় থাকলেও হবে। ঠিক আছে বন্ধুরা, এটা নিয়ে চিন্তিত করবেন না যে আমি এক জায়গায় বসবাস করি, আমার জমি তো অন্য জায়গায়, তাহলে কি আমি আবেদন করতে পারবো কিনা বা আবেদন করা যাবে কিনা সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় থাকতে পারেন, আপনার জমি যে কোনো জায়গায় থাকতে পারে, তা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে যদি জমি আপনার 2-3 প্রকার হয়ে থাকে তাহলে এখানে ক্রমিক সংখ্যা দেবেন, 1 2 3 করে দেবেন। তারপর জেলা কোন জেলায় আপনার জমিটা রয়েছে সেটা দেবেন। এরপর যে ব্লক কোন ব্লকের আন্ডারে আপনার জমিটা সেটা লিখবেন। তারপর কোন মৌজাতে আপনার জমিটা রয়েছে সেটা লিখবেন এবং জেল নাম্বার কি মৌজা সেটা লিখবেন। তারপর খতিয়ান নাম্বার লিখে দেবেন। চাষযোগ্য জমির পরিমাণ, আপনি কত শতকের মধ্যে আপনি আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি একরে লিখবেন। ঠিক আছে, যদি আপনি 10 শতক লেখেন তাহলে 0.10, এটা হচ্ছে 10 একর। ঠিক আছে, এখানে শতকে কিন্তু হবে না, আপনাদেরকে একরে লিখতে হবে। ঠিক আছে, যদি 5 শতক লেখেন তাহলে 0.05, এটা হচ্ছে শতক। ঠিক আছে, এই একরে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। তাহলে এরপর রয়েছে ব্যাংকের তথ্য, আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্টে সরকার দেবে সেই ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম অনুযায়ী আপনার ব্যাংকের পাসবই যে নাম রয়েছে সেটা এখানে লিখে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন দেখে দেখে। তারপর হচ্ছে আইএফএসসি কোড কি এসে রয়েছে সেটা লিখবেন। তারপর ব্যাংকের নাম কি রয়েছে সেটা লিখবেন এবং ব্যাংকের শাখা, আপনার ব্যাংকটি কোন শাখায় রয়েছে সেটা লিখবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন সেভিং না কারেন্ট সেটা লিখবেন। আর ব্যাংকের সংযুক্ত নথি, ব্যাংকের পাসবই বা বাতিল চেক যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে, যেটা দেবেন সেটাতে টিক চিহ্ন দেবেন। এরপর হচ্ছে নমিনি বা মনোনীত ব্যক্তি বা আপনার পরিবর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কে পাবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। নমিনির নাম এখানে লিখে দেবেন। আবেদনকারীর সঙ্গে সম্পর্ক, আপনি যাকে নমিনি করতেছেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে এবং নমিনির পিতা স্বামীর নাম সেটা লিখবেন। ঠিক আছে, এরপর ধরুন এখানে নমিনি আপনি আপনার মেয়েকে লিখলেন বা ছেলেকে লিখলেন, তারপর সাথে কি সম্পর্ক, বাবা মেয়ে বা বাবা ছেলের সম্পর্ক লিখবেন। তারপর নমিনি পিতার নাম আপনার নামই হবে। ঠিক আছে, আপনি যদি স্ত্রীর নাম দেন
তাহলে আপনার সঙ্গে কী সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক লিখবেন এবং স্বামীর নাম আপনার নামটি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, যাকে নমিনি করতেছেন তার জন্ম তারিখ এখানে লিখবেন। এবার যাকে নমিনি করতেছেন সে যদি নাবালক হয় বা নাবালিকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি এত দ্বারা অঙ্গীকার করতেছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তিকরণের জন্য আবেদন করিনি। এটা কিন্তু আপনাকে লিখতে হবে যে আমি আর কোনো জায়গায় কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করিনি, এখানেই আমি প্রথম আবেদন করছি। উপরিউক্ত কৃষি জমি আমি, ঠিক আছে, ড্যাশ এর থেকে উত্তরাধিকার ক্রয় দানপত্র অন্যান্য হিসাবে সূত্রে পেয়েছি। আপনি যে জমিটাতে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতেছেন সে 10 শতক হোক, 5 শতক হোক বা 20 শতক হোক, যে পরিমাণে হোক না কেন, সেই জমিটা আপনি কি সূত্রে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন, সেটা কিন্তু আপনাকে এখানে লিখে লিখতে হবে, ঠিক আছে। যদি আপনি ক্রয় বিক্রয় করে নিতেন বা সাপকলা দিয়ে নিয়ে থাকেন, তা যার কাছ থেকে নিয়েছেন তার নাম লিখবেন এবং আপনি এখানে কি সূত্রে পেয়েছেন, সাপকলা সূত্রে, সেটা লিখবেন এবং তার বিবরণ যদি থাকে যে যার কাছ থেকে নিয়েছেন তার যদি কৃষক বন্ধু প্রকল্পে পায় তার আইডিটা এখানে লিখবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন এবং আধার কার্ডের নামটা এখানে লিখবেন। কারণ এটা হচ্ছে সেই জন্য লিখতে হবে কারণ যে জমিটা আপনি কিনে নিয়েছেন, ধরো 10 শতক আপনি কিনে নিয়েছেন, ওই 10 শতকের উপর যার কাছ থেকে কিনে নিলেন সেই ব্যক্তি অলরেডি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে। তাহলে ওই জমিটা যদি আপনি কিনে নেন তাহলে ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি কৃষক বন্ধু আইডিটা না পেয়ে থাকেন তাহলে অন্তত পক্ষে তার ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এই ভোটার কার্ড আর আধার কার্ড নাম্বারটা দিলে সরকার বুঝতে পারবে যে ওই ব্যক্তি এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পেয়েছে। যখন আপনি নতুন করে আবেদন করবেন তখন আপনারটা চালু হয়ে যাবে, ওই ব্যক্তির কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। উপরিউক্ত সমস্ত বিবরণ তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। এইভাবে আপনি তারিখ দেবেন এবং সই দেবেন, আপনি সই পেলে সই করবেন, টিপসআপ দিলে টিপসআপ দেবেন, তারপর এটা কিন্তু আপনাকে ছিঁড়ে দেবে, এটা আপনি ভালো করে রেখে দেবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যানেক্সার ভি, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র বা ডিক্লারেশন, এটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আপনার নাম এখানে ইংরেজি বড় হাতে লিখতে হবে, আপনার বাবার নাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত, ব্লক, থানা, জেলা লিখতে হবে এবং এখানে লিখতে হবে যে আমি মালিক অথবা নথিভুক্ত রায়তের ওয়ারিশন অথবা নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী ওয়ারিশন হিসাবে আপনার জমির পরিমাণ এখানে লিখবেন। চাষযোগ্য জমি চাষ করি যেটি প্রযোজ্য সেটিতে টিক চিহ্ন দেবেন। এখানে নিচে কী রয়েছে সেটা দেবেন। এখানে আপনার 1 নং সংখ্যা দেবেন, তারপর ব্লক, মৌজা লিখবেন, জেল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, চাষযোগ্য জমিজনের পরিমাণ, ঠিক আছে, যে পরিমাণ জন্য আপনি আবেদন করতেছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য সেটা এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি সেটা লিখবেন। এবার আপনি এই ফর্মের সাথে কী কী দেবেন সেটা কিন্তু আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। পর্সায় নথিভুক্ত ব্যক্তির নাম, যদি খতিয়ানে যে ব্যক্তির নাম থাকবে সেটা দেখবেন, ঠিক আছে। রায়তের সঙ্গে কী সম্পর্ক, যদি কোনো সম্পর্ক থাকে লিখবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর বর্গা রেকর্ডে নথিভুক্ত করেন ব্যক্তির নাম যদি থেকে থাকে সেটা দেবেন। নিবন্ধন দলিল নাম্বার, আপনি যে দলিল সূত্রে পেয়েছে সেই দলিল নাম্বারটা এখানে লিখবেন। তারপর হচ্ছে মিউটেশন সার্টিফিকেট যদি থেকে থাকে দেবেন। মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ যদি করে থাকেন সেটা দেবেন। আর কৃষি জমির পাট্টা যদি দিতে চান সেটা দিয়ে দেবেন, বা বন বিভাগের পাট্টা জমি কৃষিকাজ করার জন্য যদি থাকে দিয়ে দেবেন, বা অন্য অন্য যদি নথি থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে রয়েছে যে উপরিউক্ত উল্লেখিত তথ্য সমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। যদি কোনো সময় কোনো তথ্যের অমিল পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে না জানিয়ে নিজের থেকে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা বাতিল করে দিতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি কোনো সহায়তা পেয়ে থাকি সেই পরিমাণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। যদি সেই অর্থ ফেরত না দেই সেই পরিপ্রেক্ষিতে বেঙ্গল পিডিআরআই আইন 1913 অনুযায়ী অথবা বিবেচনা মতো যে আইন প্রযোজ্য হবে সেই মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এটা কিন্তু আপনাকে স্বঘোষণাপত্র দিতে হবে। এখানে স্থান লিখবেন, তারিখ লিখবেন, আবেদনকারী স্বাক্ষর এবং মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর হচ্ছে চেকলিস্ট, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট। এখানে আপনাদেরকে যে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন এটা কিন্তু আপনাদের দুয়ারে সরকারের দেবে। যদি দুয়ারে সরকারের ফর্মটা তোলেন তাহলে কিন্তু আপনি এখানে দুয়ারে সরকারের নামটা কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। দুয়ারে সরকার ইউআরএন নাম্বার, এটা কিন্তু এখানে এনরোলমেন্ট নাম্বারটি আপনাকে দিয়ে দেবে যখন আপনি ফর্মটা তুলবেন। যদি দুয়ারে সরকার থেকে তোলেন তাহলে দুয়ারে সরকার থেকে নাম্বারটি দেবে, তাহলে দুয়ারে সরকারে গিয়ে আপনাকে ফর্মটা জমা দিতে হবে। যদি এছাড়াও আপনি যদি কৃষি মান্ডিতে গিয়ে ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনাকে কিন্তু কৃষি মান্ডিতেই কিন্তু ফর্মটা জমা দিতে হবে। এরপর হচ্ছে আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য বা তথ্য সংশোধনের জন্য কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র নথির প্রতিলিপি জমা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসেবে নিম্নলিখিত নথিগুলি জমা দিন, ঠিক আছে। আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে আবেদন করে থাকেন তো কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে।
ভালো করে এখানে কিন্তু দেখে নেবেন। দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দেবেন সেটা এখানে দেখে দেওয়া রয়েছে। এখানে 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড দেবেন, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই প্রথম পাতার জেরক্স বা বাতিল চেক, ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি দিতে হবে, চাষ জমির নথি হিসাবে সম্প্রতি পর্চা বা বর্গা নিবন্ধন করে নথি বা পাট্টা, বন বিভাগের পাট্টা, এই সমস্ত কাগজপত্র কিন্তু লাগবে, যে কোনো একটা হলেই হবে। নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথির পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট, যদি না থাকে নিজের জমি তাহলে এগুলো কিন্তু লাগবে। এরপর যে যদি আপনারা যদি কেউ মৃত্যুজনিত কারণ কোনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে কোনো কারণে মারা গেলে সেই ব্যক্তি 60 বছর আগে যদি মারা যায় তাহলে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা পাবে। তার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মৃত্যুর শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট, মৃত কৃষক বা নথিভুক্ত ভাগ চাষের সচিত্র পরিচয়পত্রের প্রত্যায়িত প্রতিলিপি, যে ব্যক্তি মারা গেছে তার ভোটার কার্ডের জেরক্স লাগবে বা আধার কার্ড লাগবে, যে কোনো একটা দিলে হবে। এরপর হচ্ছে যোগ্য দাবিদারগণ এর শংসাপত্র, আপনাদের যা লিগাল হেয়ার রয়েছে বা ওয়ারিশ রয়েছে তাদের একটা যোগ্য ঘোষণাপত্র, তার মানে হচ্ছে এনওসি লাগবে বা ডিক্লারেশন লাগবে, মৃত কৃষকের নামে জমির নথি বা মৃত কৃষকের জমির দলিল বা জমির খতিয়ান, এ কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো যেগুলো দেবেন সেগুলো কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে আপনার ডেট দিতে হবে এবং ক্যাম্প লোকেশন, আপনি কোথা থেকে ফর্মটা নিচ্ছেন সেখানে লিখতে হবে এবং আবেদনকারী স্বাক্ষর, এইভাবে কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইভাবে আপনি ফর্মটা নিয়ে একটু বুঝে শুনে ধীরে ধীরে ফিল আপ করে যেখান থেকে তুলবেন সেখানেই জমা দেবেন, তাহলে কিন্তু আপনার ফর্মটা গ্রহণযোগ্য হবে। তো আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করতে পেরেছি এবং যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে ফর্মটা ফিল আপ করলে আপনাদের সমস্যার সমাধান হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।